নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের কন্যা রাশিতে গোচর। আপনারা অনেকেই ভাববেন যে আলোচনাটা আমি প্রায় 10-12 দিন আগে করছি কেন। তার একটি কারণ হচ্ছে, আপনাদের বলেছি যখন গোচর বলবো, যদি কোনো নতুন নক্ষত্র নিয়ে বলার প্রয়োজন ঘটে সেটাও বলে দেব। তো আজকে শুক্রের গোচর বলার সাথে সাথে হস্তা নক্ষত্র সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আপনাদের দিয়ে দেবো। এর পরবর্তীকালে শুক্রের কন্যা রাশিতে গোচরের ওপরে 14 নম্বর চিত্রা নক্ষত্র নিয়ে একটা অনুষ্ঠান করব ছোটোর ওপরে। তো এই দুটো প্রসিডিওর যেহেতু ঘটবে, তার আগে বুধের ট্রানজিট আছে 8 তারিখ রাত শেষে 9 তারিখের একদম মাঝরাতে। তো সেটা নিয়ে বলতে হবে, কিন্তু সেখানে নক্ষত্রগুলো নিয়ে অলরেডি ডিসকাশন হয়ে গেছে। সেই জন্য এই গোচরটা একটু আগে থেকে স্টার্ট করছি, যে মধ্যেখানে যদি কোনো ভিডিও করি, তো সেই কারণেই আপনারা অনেকে যদি ভেবে থাকেন আগে করছি, তাহলে তার কজটা হচ্ছে এটা। আগে শুক্রের গোচরটা নিয়ে বলিনি, তারপরে নক্ষত্রটা নিয়ে বলবো। শুক্র কন্যা রাশিতে আগামী 11ই অগস্ট সকাল 11টা 27 মিনিটে কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে প্রবেশ করবে এবং থাকবে 6ই সেপ্টেম্বর পর্যন্ত। 6ই সেপ্টেম্বর 12টা বেজে 48 মিনিট রাত্রিবেলা, অর্থাৎ 5 তারিখ শেষ করে 6 তারিখ যখন 12টা 48 হবে রাতে, সেই সময় শুক্র কন্যা রাশি থেকে নিজের ঘরে প্রবেশ করবে তুলা রাশিতে। প্রায় 25 দিনের মতন একটা গোচর আছে। এই গোচরের যে সার্বিক অ্যাবস্ট্রাক্ট এফেক্ট আছে সেটা নিয়ে বলবো, কারণ একদম বই অনুসারে এটা হচ্ছে শুক্রের নিচ স্থান। এখানে শুক্র ডেবিলিটেটেড হয়ে যায়, তো তার কারণ কেন হয় সেটা নিয়েও একটা আলোচনা করবার প্রয়োজন আছে। এই আলোচনা একদম শুরু করবার পূর্বে প্রথমে আপনাদের বলিনি, আপনারা যতটা পারবেন ভিডিও শেয়ার করবেন, কারণ বহু মানুষ পরবর্তীকালে জানতে চায়, হয়তো তারা ঠিকমতো আপডেট পান না, অনেকে এজেড মানুষ আছেন। তো একটু শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইবও করতে পারবেন। তো যাই হোক, শুক্রের কন্যা রাশিতে গোচরের আগে আমি দুটো জিনিস বলে দিই। দেখবেন, রবি এবং চন্দ্র ব্যতি রেখে, রাহুকেতুর কথা বাদ দিই, রবি এবং চন্দ্র ব্যতি রেখে প্রত্যেকটা প্ল্যানেটের দুটো করে ঘর আছে। সবার শুক্রের আছে, বুধের আছে, শুক্রের আছে, মঙ্গলের আছে, বৃহস্পতির আছে, শনির আছে। এক্ষেত্রে শুক্রের যে দুটো ঘর আছে তারা একে অপরের ষড়অষ্টকে অবস্থান করে এবং শুক্র নিজের ঘরে ষষ্ঠে গিয়ে তুঙ্গ হয়। খুব পরিষ্কার ব্যাপার। আমি অনেকবার বলেছিলাম, প্রশ্ন কেউ উত্তর দেয়নি, শেষে আমি বলেছি উত্তরটা। সেটা হচ্ছে, শুক্রের মধ্যে রিপুকারক প্রবৃত্তি থাকে। রিপু প্রবৃত্তি নির্দেশই করে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব অনেক প্রবৃত্তি নির্দেশ করে, তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে রিপু প্রবৃত্তি। তো সেই কারণে ষষ্ঠ ঘরে গিয়ে সে তুঙ্গ হয়। তো যাই হোক, এই কথাটা বলার প্রয়োজন এই কারণেই, দেখবেন বৃষ রাশি থেকে যদি গণনা করেন, তাহলে বৃষ রাশি থেকে পঞ্চম ঘরে এসে শুক্র ডেবিলিটেটেড হয়, অর্থাৎ নিচ হয়। আবার যদি তুলা রাশি থেকে দেখেন, তাহলে দ্বাদশে এসে নিচ হয়। খুব কম প্ল্যানেট পাবেন, খুব কম। শুক্র এবং চন্দ্রের মধ্যেই এটা আছে, খুব কম প্ল্যানেট পাবেন যারা কিন্তু মূল ত্রিকোণে নিচ হয়। এরকম অলমোস্ট শুক্র চন্দ্র ব্যতি রেখে অন্য কেউ নেই এরকম জায়গাতে। তো মূলে হয়তো পেতে পারেন, কেন্দ্রে পাবেন, কিন্তু প্রত্যেকে, যেমন শনির ক্ষেত্রে দুটো পরপর ঘর আছে, তো মেষ রাশি সেখান থেকে 3rd এবং 4th দুটো ভাবেরই কারকতা আছে। তো সেই সূত্রে শুক্র কিন্তু একটু ইউনিক। 5th হাউসে গিয়ে যেই 5th হাউস মানুষের ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, তার সমস্ত প্রকার মেটেরিয়াল ডেভেলপমেন্ট, এডুকেশনাল আপলিফমেন্ট, সব কিছু 5th হাউস থেকে নির্দেশ করে। সেখানে এসে শুক্র নিচ হয়ে যায়। আর দ্বাদশ ঘর, যেটা মানুষের স্যালভেশনের ঘর, যেখান থেকে মানুষের সমস্ত কিছুর মেটেরিয়াল পরিসমাপ্তি ঘটে, সেই ঘরে এসে শুক্র নিচ হয়ে যায়। এই কজটা কেন, খুব ন্যাচারাল বোঝার চেষ্টা করুন। শুক্র কিসের প্ল্যানেট আগে বোঝার চেষ্টা করুন। শুক্র হচ্ছে এমন একটা প্ল্যানেট যে মেটেরিয়াল কমফোর্ট এবং লাক্সারিতে বিশ্বাস করে প্রচণ্ড। তিনি একজন ডেমিগডস
এবং তিনি দৈত্যগুরু, দুটো একসাথে, ডেমিগডস এবং দৈত্যগুরু, পাওয়ারফুল। বৃহস্পতি সমপরিমাণ ক্ষমতা সম্পন্ন। ক্ষমতা মানে তার যদি কোয়ালিটিগুলোকে বিচার করা হয় তাহলে বৃহস্পতির থেকে তিনি আরও বেশি ক্ষমতা সম্পন্ন। কিন্তু যদি গুণ বিচার করা হয়, অর্থাৎ যে 3 প্রকার গুণ আছে সেই গুণের মধ্যে তিনি বৃহস্পতির ধারে কাছেও নেই। বৃহস্পতির মধ্যে রাজসিক এবং সাত্ত্বিক প্রবৃত্তি বেশি আছে, আর শুক্রের মধ্যে সাত্ত্বিক প্রবৃত্তির পরিমাণ নেই বললেই চলে, পুরোটাই রাজসিক এবং তামসিক প্রবৃত্তি আছে। সেই জন্য দুজনের যে অ্যাক্টিভিটিস আছে, মোটাস অপারেন্ডি আছে, সেটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়। জ্ঞানী হলেই হবে না। বহু জ্ঞানী আছে যারা সমাজে অনেক দুষ্কৃতিমূলক কাজকর্ম করে, আবার উল্টোও আছে, উল্টোটাই বেশি। তো এই হচ্ছে সেরকম, তার প্রকৃতিটাই আলাদা। সৌরজগতের যদি প্রত্যেকটা গ্রহের কক্ষপথ দেখেন, যে সূর্যের চারিদিকে যেভাবে ঘোরে প্ল্যানেটগুলো, যদি আমি ধরে নিই আমার আলোচনার সুবিধার্থে যে প্রত্যেকটা গ্রহ সূর্যের চারপাশে যে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, সেটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে শুক্র একমাত্র গ্রহ যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ নেচার তাকে আর 5টা প্ল্যানেটের থেকে ডিফারেন্ট করে দিয়েছে। তার প্রকৃতি দেখেই আলাদা। সূর্য থেকে কিন্তু খুব দূরত্বে নয় শুক্র, পৃথিবী থেকে কাছাকাছি, এবং শুক্র কিন্তু সূর্য থেকে কাছাকাছি, কিন্তু শুক্রের মধ্যে ঠান্ডা প্রবৃত্তি আছে। শুক্রের মধ্যে একটা ডাইকোটমিক্যাল এফেক্ট আছে, বিপরীতধর্মী চরিত্র। এবং শুক্র কি কি নির্দেশ করে আপনাদের বললাম, যে মেটেরিয়াল কমফোর্ট, লাক্সারি, মানি, ল্যাভিশ, যত রকম ল্যাভিশ অ্যাক্টিভিটিস আছে, আরাম, আইডেলনেস, সুখ, যত মেটেরিয়াল, বডিলি সুখ আছে। রিপু, রিপু মানে আমাদের বডি কর্তৃক যে সুখ আমরা পেয়ে থাকি, সেই সুখ। অপোজিট জেন্ডারের প্রতি তার অ্যাট্রাকশন, হ্যাঁ, প্যাশন, ইমোশন, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ পোর্শন অফ আওয়ার বডি, এটা শুক্রের পজিটিভ জায়গা। যদিও সেখানে বৃহস্পতিও ফাংশন করে, শুধুমাত্র শুক্র নয়, মঙ্গলও ফাংশন করে। হ্যাঁ, শুক্রের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ ন্যাগিং নেচার থাকে, এবং যেটা সব থেকে বড় ব্যাপার, আমি বারবার বলি, শুক্রের মধ্যে লজিক কম আছে। লজিক কম আছে বলেই তো একজন এডুকেটেড লোক ইনলেজিটিমেট কাজ করছে। তাকে দৈত্যগুরু কেন বলা হচ্ছে? কারণ দৈত্য মানে কি? ডেভিল। আমরা হিউম্যান বিং, আমাদের একটা নর্মাল কোর্স অফ অ্যাকশন আছে। কিছু কিছু কাজ আমরা ভালো করি, কিছু খারাপ জ্ঞাতে অজ্ঞাতে আমরা করি। যদিও ভগবান বলেছে ভালো খারাপের মধ্যে ওরকম কোনো সীমারেখা হয় না, এদের তুমি পুরো ভালো অথবা তুমি একটু খারাপ পানি পুরোটাই খারাপ। দুরকম সত্তার কথাই বলেছে, কোনো মাঝামাঝি কোনো বিষয় নেই এখানে। কিন্তু আমি আমাদের ব্যাপারটাকে একদম বর্তমান পরিপ্রেক্ষিতে এবং খুবই সাধারণ মানের রাখার জন্য আমি ধরে নিচ্ছি আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যেই একটা মাঝামাঝি চরিত্র আছে। কিন্তু শুক্রের মধ্যে সেই ব্যাপারটা অ্যাবারেটিভ আছে। শুক্র একটা ফিকটিশিয়াস ওয়ার্ল্ডে থাকতে ভালোবাসে। খুব মন দিয়ে কথাটা শুনবেন। শুক্র একটা কল্পনার জগতে থাকতে ভালোবাসে, যেই কল্পনার জগতে একটা রোম্যান্টিক এনভায়রনমেন্ট, এবং সেই এনভায়রনমেন্টে সে হচ্ছে নায়ক অথবা নায়িকা, এবং তার একজন অপোজিট আছে। যেরকম আমরা সিনেমাতে দেখি, বিশেষ করে যেগুলো বাজার চলতি সিনেমা হয়, একেবারে যার কোনো অ্যাকচুয়াল লজিক থাকে না, সেরকম ধরনের একটা ইললজিক্যাল, বা আরও বলতে পারেন একটা কার্টুন ওয়ার্ল্ড। অনেক অ্যানিমেটেড সিনেমা হয়, যেখানে সব কিছু হতে পারে। তো সেই ধরনের প্রকৃতি শুক্রের মধ্যে আছে। শুক্রের মধ্যে একটা পজিটিভ গুণ আছে, যেটা হচ্ছে শুক্র মধ্যে সঞ্জীবনী বিদ্যা আছে। শুক্রের এই গুণটা খুব পজিটিভ। কোনো একদিন এই গুণটার ওপরে একটা আলোচনা করবো, যে কেন থাকে, কেন শুক্র বৃহস্পতির ঘরে গিয়ে তুঙ্গ হয়। আর একটা মেজর কারণ আছে, বৃহস্পতির মধ্যে তো সেই গুণটা নেই। তো যাই হোক, তা শুক্র হচ্ছে এমন একটি প্ল্যানেট, তার গুণ যদি কোনো হিউম্যান বিংয়ের মধ্যে চলে আসে, তার মধ্যে রোম্যান্টিসিজম, প্যাশন, ইমোশন, যে কোনো ব্যাপারে ইললজিক্যাল ফ্যাক্টর। খাবার দাবারের ক্ষেত্রে আমি দেখেছি শুক্রের এফেক্টযুক্ত লোকেরা নর্মালি ভেজ এ জাতীয় খাবার খুব পছন্দ করেন না। তারা হয়তো বাচ্চা হলে বাবা মার প্রেশারে হয়তো খান, কিন্তু একটু বড় হলেই সে অ্যাটলিস্ট একটা ডিমের অমলেট বা এরকম একটা কিছু তাকে করে দিতে হবে।
কিছু না থাকলে। তো শুক্রের মধ্যে ফল খাওয়া, সবজি খাওয়ার প্রবণতা কম থাকে। তো ডেভিল, তার যে ডেমন ক্যারেক্টারটা, সেটা বোঝা যায় যে প্রাণীজ প্রোটিন এগুলো সে বেশি পছন্দ করে এবং অত্যন্ত রসাস্বাদন করে। রোজ দিলে রোজই সে খাবে, 3 বেলা দিলে 3 বেলাই খাবে। শুক্রের লোকেদের একটা বেসিক প্রবৃত্তি থাকে রাত জাগা, সেটা রাহুরও থাকে, সেটা কিছুটা মঙ্গলেরও থাকে। রাত জাগা মানে এরা রাতে অ্যাক্টিভ থাকে, দিনের বেলা এরা ইনঅ্যাক্টিভ থাকে। দিনের বেলা প্রচণ্ড আলস্য, যে কোনো শুক্রের মধ্যে আলস্য থাকবে, কারণ শুক্র পরিশ্রমের কারক নয়। শুক্র মঙ্গল একে অপরের বিপরীতধর্মী প্ল্যানেট, সব সময় 1-7 অথবা 2-8 বিপরীতধর্মী। মঙ্গলের মধ্যে শুক্রের মতনই তামসিক প্রবৃত্তি আছে, কিন্তু মঙ্গল সেটাকে অর্জন করার চেষ্টা করে, সেটা ন্যায় হোক অন্যায় হোক যে কোনো পথে। শুক্র সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনহেরিট করে, সে বংশানুক্রমে চলে আসে তার কাছে, বা তার কাছে এমন কিছু সোর্স তৈরি হয়ে যায়, ভালো যদি ছকের স্ট্রেংথ থাকে, তো সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে ব্যাপারটা সে খুব কম পরিশ্রম করেই উপার্জন করে নিতে পারে এবং তার ফলে সে অনেক বেশি আরাম করতে পারে। অপোজিট জেন্ডারের মানুষের প্রতি এর অ্যাফেকশন খুব বেশি থাকে এবং সেটা আমি অনেক বয়সে গিয়েও দেখেছি, যেটা একটা অত্যন্ত অ্যাবনর্মাল ক্যারেক্টার থাকে। এবং কোনো মতে যদি রাহু যুক্ত বা দৃষ্ট হয়ে যায়, বা বকরি মঙ্গল যুক্ত বা দৃষ্ট হয়ে যায়, বা শুক্র যদি নিজে কোনো কারণে বকরি মঙ্গল বকরি এরকম একটা স্টেট একসাথে থেকে যায়, খুব অ্যাবারেটিভ সিচুয়েশন, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে এরকম হয়, কিন্তু খুব অ্যাবারেটিভ সিচুয়েশন, বা সমসপ্তমে এসে যায় বা দৃষ্টি বিনিময় হয়ে যায়, খারাপ ফল দিয়ে দেবে, অত্যন্ত পারভার্সন চলে আসে তাদের মধ্যে। এখন শুক্র এই ঘরে ঢুকলে কেন নীচ হয়ে যায়, এটা হচ্ছে মেন কথা। আমি বুধের আলোচনা করার সময়, এবার বুধ নিয়ে একটু বলে দিই আপনাদের, বুধের আলোচনা করার সময় আপনাদের অনেকবার আমি বলেছি যে বুধের সব থেকে কমফোর্টেবল রুম হচ্ছে মিথুন, যদিও বুধের মূল ত্রিকোণ এবং বুধের তুঙ্গস্থান কিন্তু কন্যা, কারণ বুধের সাথে বোধি যুক্ত আছে, বুদ্ধি যুক্ত আছে। প্রাইমারি ফেজ অফ বুদ্ধি বুধ ডিনোট করে, অনেকবার আলোচনায় বলেছি, আপনারাও জানেন। লং টার্মে যে ইন্টেলিজেন্স থাকে সেটা স্যাটার্ন দেয় আমাদের, কিন্তু সামনের যে প্রজ্বলন ক্ষমতাটা সেটা বুধ দেয়। তো সেই কারণে কিন্তু বুধের মিথুনের যে ঘরটা আছে, মিথুনের ঘরটা হচ্ছে বুধের ইমোশনাল অ্যাসপেক্টের ঘর। অর্থাৎ আমরা যদি দুটো যে ঘর থাকে না প্রত্যেকটা প্ল্যানেটে, সেই দুটো ঘরের কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের দুটো ফেজকে নির্দেশ করে। আমাদের জীবনের প্রত্যেকটা ফেজই দুটো করে আসে, যদি খেয়াল করেন, খুব অ্যাকিউটভাবে খেয়াল করেন তাহলে দেখবেন। কিন্তু দুটো ফেজের মধ্যে দুটো ভিন্নতা আছে। একটা ফেজ আমরা কিছুটা অন্যের প্রেশারে বা অনেকটা না বুঝে করি, যেগুলো হচ্ছে একদম প্রথম দিকে। মনে করুন একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, বাচ্চাটা কি জানে এডুকেশনের ভ্যালু তার কাছে কি আছে, সে জানে সবাই যায়, সে নিমরাজিভাবে যাচ্ছে, অনেক সময় রাজিভাবেও যায়, এরকম ব্যাপার। কিন্তু সেই ব্যক্তিটি যখন 50 বছরের পরে কোনো লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, বা এখনকার দিনে ইবুকে পড়াশোনা করছে, তখন তার মধ্যে লজিক চলে এসছে। পড়াশোনা সে তখনও করেছে, পড়াশোনা সে এখনও করছে, মধ্যেখানেও করেছে, কিন্তু শেষের দিকে যে পড়াশোনাটা হয়, সেই পড়াশোনাটা অনেক বেশি জ্ঞানবর্ধক হয়, কারণ তখন তার ম্যাচুরিটি লেভেলটা থাকে যে কোনো জিনিসকে দ্রুত গ্র্যাব করতে পারে। প্রত্যেকটা প্ল্যানেটের দুটো করে ঘর আছে, একমাত্র স্যাটার্নের পরপর দুটো ঘর আছে। আমি ঘর নিয়ে এখন আলোচনা করিনি, ট্রেডিশনাল আলোচনা অধিকাংশ মানুষই শুনতে খুব একটা পছন্দ করে না। আমি প্রোগ্রাম করলে ফোন করে আমাকে বলে, এসব শুনে আমরা কি করব, আমরা কি অ্যাস্ট্রোলজার হবো? আপনি বলুন কি আছে না আছে সামনে, এসব বেকার কথা বন্ধ করুন, একদম এইভাবে কথা বলে। তো যথারীতি আমি করতে চাই না। আবার কিছু মানুষ আছেন যারা এটা শুনতে চান, সংখ্যাটা কম হলেও। তো শুক্র কি করে, বুধের যে মিথুনের ঘরটা আছে, মিথুনের ঘরটা অ্যাকচুয়ালি বুধের জুভেনাইল ফেজের ঘর, বুধের জুভেনাইল ফেজ, রবি থেকে একাদশ ভাবের ঘর, এবং কালপুরুষের দুটো ঘরই কিন্তু উপজয় স্থান, তৃতীয় ষষ্ঠ, বুধের দুটো ঘর। তো বুধে এখানে অনেক বেশি তার যে 1 বছর থেকে 12 বছর পর্যন্ত যে বয়স, সেই বয়সের যে প্রকৃতি, অর্থাৎ সে একটা শিশু, বা শিশু থেকে জাস্ট চাইল্ডহুড বা সেকেন্ড ফেজ অফ চাইল্ডহুড, 9, 10, 11, 12 বছর পর্যন্ত, থার্ড ফেজ অফ চাইল্ডহুড পর্যন্ত সে যে জীবনটা কাটায়, সেইটা রিপ্রেজেন্ট করে বুধ এখানে। কিন্তু বুধের যে কন্যা, কন্যার যে ঘর, সেটা ভীষণ দৃঢ়তা নির্দেশক,
অর্থাৎ সেটার মধ্যে ইমোশন কোনো পার্ট নেই। সে শো করছে ইমোশন, সে দেখাচ্ছে ইমোশন, কিন্তু ইমোশন নেই। আমি হস্তা নক্ষত্র নিয়ে যখন বলবো তখন আপনারা বুঝতে পারবেন। হস্তা নক্ষত্রের লোকেরা ইমোশনটা বুঝতে পারে যে হোয়াট ইজ ইমোশন, কিন্তু ইমোশনে কখনো ফাঁসে না, তাকে ফাঁসাতে পারবেন না ইমোশনে। কারণ হস্তা নক্ষত্রের মধ্যে রবি তার অ্যাকচুয়াল ডেমিগডস হিসাবে তাকে সাপোর্ট করে যাচ্ছে। অর্থাৎ রবি চন্দ্রের এখানে একটা মিশ্রণ আছে, সেই জন্য প্রোডাক্টিভিটির সাথে যুক্ত। পিতামাতার এখানে একসাথে অবস্থান আছে হস্তা নক্ষত্রে, আমি জাস্ট খানিক্ষণ বাদেই বলছি। তো বুধের এই ঘরটা হচ্ছে চূড়ান্ত র্যাশনাল। 2 নম্বর হচ্ছে রবির একেবারে গায়ে লাগানো ঘর। রবির ঘরে এসে অ্যাকচুয়ালি কেউ মাথা তুলতে পারবে না, কারণ ওটা রাজার ঘর। তো ওখানে অল আর সাবঅর্ডিনেট টু দ্য কিং। কিং একটিই থাকবে, রাজা কোনো দিন দুটো হবে না, সেই জন্য রাজার একটিই ঘর দেওয়া আছে। তো সেই হিসাবে রাজার ঘরে যেই ঢুকুন না কেন, তিনি যত শক্তিমানই হন, যত বুদ্ধিমানই হন, তার কিন্তু মাথা নিচু করেই ঢুকতে হবে। তো সেখানে কেউ নিচ হলো বা তুঙ্গ হলো, সেটাতে কিছু এসে যায় না। আর 2 নম্বর হচ্ছে রাজার যেটা রাজধানী, সেখানে যখন কোনো ব্যক্তি মানে আমি ডেমিগডসদের কথা বলছি, গ্রহগুলোর কথা বলছি, যখন ঢুকে আসেন তখন তারা একটা মিনিমাম শেল্টার পান রাজার। ফলে হঠাৎ করে কেউ দুর্বলও হয়ে যায় না, আবার বিরাট সবলও হয়ে যায় না। বরঞ্চ সবল হওয়ার চান্স বেশি, কিন্তু দুর্বল হলেও রাজা তাকে প্রোটেকশন করে দেয়, কারণ ওটা রাজার ঘর। ওখানে কেউ এসে বেশি বাড়াবাড়ি করতে পারবে না। প্রত্যেকে রুলস অ্যান্ড রেগুলেশন যা আছে তা মেনে চলতে হবে। তো তার ফলে কোনো গ্রহই দেখবেন না এখানে এসে একটু নিশ্চুপে পাস করে যাওয়ার চেষ্টা করে, সে শনি হোক, বৃহস্পতি হোক, যেই হোক, বড় প্ল্যানেট দিয়ে বলছি, যেই হোক। এবার তারপরের যে গায়ে লাগানো নক্ষত্রটা দেখুন, রবির নক্ষত্রের প্রথম চরণটা রবির ঘরে দেওয়া আছে, বাকি 3টে চরণ দেওয়া আছে বুধের ঘরে। তার মানে বুধকে কিন্তু সে আসপেক্টে রেখে দিয়েছে। অর্থাৎ রাজার যে বাণী, প্রোক্লামেশন, যা বলবে রাজা তো বলবে, রাজা তো আর মাটিতে নেমে কাজ করবে না, কাজ করার জন্য সে অনেক লোক রেখেছে, পেইড মেম্বার। তো সেই পেইড মেম্বার্সরা কাজ করে দেবে। তার সব থেকে গায়ে লাগা যে ঘরটা, সেই ঘরটারও টেম্পারেচার খুব হাই। তো তার ফলে রাজার রাজধানী থেকে বেরিয়ে সে যখন পাশের অংশটাতে প্রবেশ করছে, সেখানে এসে সে ডেবিলিটেটেড হয়ে যাচ্ছে। কারণ সেই ঘরটা, রাজা যেটা বলবে, রাজা ইমোশনালি কথা বলে না। রাজা মানে হচ্ছে প্রতিপালক। আপনি আইডিয়াল সিচুয়েশন ডেফিনেশনটা দেখুন, আমাদের শাস্ত্র শুধু নয়, আপনি ডিকশনারিতে দেখুন। কিং কি? কিং হচ্ছে প্রতিপালক, সে সবার রাজা। সে ওই দেশের সবার লিগ্যাল গার্জিয়ান, সবার ভালো মন্দের ভার তার উপর দেওয়া রয়েছে। তো ভালো মন্দটা সে করবে কি করে? সে তো নির্দেশ দেবে, তার কাজ করে দেবে অন্য লোক। সে যে নির্দেশ দেবে, সেই নির্দেশটাই মেন। দেখবেন গভর্নমেন্টের অর্ডার হয়, কোনো সময় কাজ করেন কারা? যারা এক্সিকিউটিভস আছেন তারা কাজ করেন। গভর্নমেন্ট একটা অর্ডার সার্কুলেট করে দেয়। আমি বর্তমান পরিপ্রেক্ষিতে বলছি, ঠিক সেরকমই এখানে একটা অর্ডার, এই অর্ডারটা হচ্ছে বুধ বহন করে। সে অর্ডারটার বিশাল ভ্যালু আছে, তখনও ছিল, এখনও আছে, সেটা মানতেই হবে। সেটা সকলের হিতার্থে তৈরি হচ্ছে। এখানে কোনো ব্যক্তিকে আলাদা করে প্রায়োরিটি দেওয়া হয়নি, তখনও দেওয়া হতো না, এখনও দেওয়া হয় না, আর কোনো দিন হবেও না। কারণ এখানে একটা ইকুইভ্যালেন্স আছে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে, আইনের শাসন আছে। তো সবার সমান অধিকার আছে এখানে। তো আমাদের হিতার্থেই সেটা দেওয়া হয়, যাতে আমরা ভালো থাকি। তো সেই হিসেবে এই অর্ডারটা যখন হয়, সেই অর্ডারটা কে দেয়? বুধ দেয়। সেকেন্ড হাউস, রাজার হয়ে কেউ লিখে দিচ্ছেন, তিনি তো আর অর্ডারটা দিচ্ছেন না, অর্ডারটা দিচ্ছেন রাজা, আর সেটা প্রকাশ হচ্ছে তার সেকেন্ড হাউসের মাধ্যমে। তো সেটাই হচ্ছে তার অ্যাকচুয়াল স্টেবিলিটির ঘর। কোনো ঘরে দ্বিতীয় ঘর তার স্ট্রেংথকে নির্দেশ করে। তো রবির ঘরের যতটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা নির্দেশ করে দিচ্ছে বুধের এই ঘর। এবং রাজা কখনো ইমোশনালি চিন্তা করে কাজ করে না। ক্ষেত্র বিশেষে আমি বলেছিলাম যে এখানে যে 108খানা যে নবাংশ আছে, তার মধ্যে মাত্র 2টো নবাংশ আছে 6 ডিগ্রি 40 মিনিট। যে 2টো নবাংশে রবি কিছুটা অ্যাবনর্মাল অ্যাটিটিউড করে, মানে অ্যাকচুয়ালি
একটা নবাংশ 3°20', রবির যেতে লাগে 80 ঘন্টা। তো 1 বছরের মধ্যে 3.25 দিন, মানে 6.5 দিনের থেকে একটু বেশি সময়, 365 দিনের মধ্যে প্রায় 358 দিনই কিন্তু রবি র্যাশনাল থাকে। এই র্যাশনালিটির জন্য রাজার এতটা র্যাশনালিটি থাকতে হয়, কারণ তার উপরে হাজার হাজার লোকের মানে পুরো সম্পূর্ণ জীবন নির্ভর করে রয়েছে। তার একটা ভুল সিদ্ধান্ত অনেক মানুষের, তার হাতে প্রচুর পাওয়ার, সেন্টার অফ পাওয়ার্স, সে পাওয়ারটা যদি 19-20 হয়, অ্যাপ্লিকেশন হয়ে যায়, তাহলে বহু মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। ভগবান সেই জন্যই তাকে নির্বাচিত করেছে, তার মধ্যে সেই ক্ষমতাটা আছে বলে। তো সেই কারণে তার যে প্রোক্লামেশন হবে, তার যে বাণী হবে, সেই বাণীটাও অত্যন্ত পাওয়ারফুল হবে। তো সেটার মধ্যে কোনো ইমোশন নেই। যেহেতু ইমোশন নেই, এই ঘরটা হচ্ছে প্রচণ্ড র্যাশনাল ঘর বুধের। বুধ কালপুরুষের যতই তৃতীয় ভাব ষষ্ঠ ভাবকে নির্দেশ করুক, বুধ অ্যাকচুয়ালি আমাদের বাণীকে নির্দেশ করে, ইএনডিকে পুরোপুরি নির্দেশ করে এবং কোঅর্ডিনেশনকে নির্দেশ করে। তো এই ঘরটা প্রচণ্ড পরিমাণে র্যাশনাল। একে তো মানে টোটাল যে নক্ষত্র আছে দেখুন, এর মধ্যে চন্দ্রের একটা নক্ষত্র আছে। চন্দ্রবাণী আপনি ভাববেন তার মধ্যে ইমোশন আছে, অবশ্যই ইমোশন আছে, কিন্তু হস্তা নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র যে ইমোশনকে চেনে, কিন্তু ইমোশনে সে ভাসে না কখনো, তার প্রকৃতিটাই এমন। তো তার ফলে এখানে যে 9টা নবাংশ রয়েছে, 9টা নবাংশই প্রচণ্ড র্যাশনাল। রবির 3টে তো অবশ্যই, চন্দ্রের 4টে এবং মঙ্গলের 2টো, চিত্রা নক্ষত্র। এই এতটা র্যাশনালিটি বহন করে বলে এইখানে শুক্র এসে তার যে ন্যাচারাল যে হ্যাবিটেট তার, অর্থাৎ প্যাশন, ইমোশন, এগুলো না ক্ষয়প্রাপ্ত হয়। শুক্র কখনো কোনো লজিকে বিশ্বাস করে না, লজিকটা থেকে সে দূরে থাকে। এই লজিকে যেহেতু সে বিশ্বাস করে না, এই কারণে যখনই সে এই ঘরে ঢুকবে, তার কন্ট্রাডিকশন হবে তার এই ঘরের চরিত্রের সাথে। যেই না কন্ট্রাডিকশন হবে, ঘরের যে মালিক সেই অনুসারেই কাজ হবে। আমি আমার বাড়িতে রয়েছি, আমি এখানে অন্তত আইন কানুন মেনে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করতে পারি। সেটা আমি অন্য কারোর বাড়িতে গিয়ে অবশ্যই আমার স্বাধীনতায় কিছু কার্টেলমেন্ট হবে। তো এটা বুধের ঘর, তো চলতে হবে। বুধের শুধু ঘর নয়, এই ঘরে যে নেচারটা, সেই নেচারটা হচ্ছে অত্যন্ত একটা নিরপেক্ষ, স্বাধীন এবং একদম প্যাশন ইমোশনলেস। এটা দরকার, এটা করতে হবে, জনহিতে করতে হবে। কোনো এর মধ্যে কোনো কিন্তু কেন দেখছি এরকম কোনো কথাবার্তা নেই। তো সেই কারণে শুক্র এসে এখানে অ্যাডজাস্ট করতে পারে না। মোটামুটি 20 পর্যন্ত আমি দেখেছি, এখানে 20 পর্যন্ত কিন্তু শুক্র এখানে ভীষণ একটা অস্বস্তিকর, একটা টার্ময়েল সিচুয়েশনে যায়। টার্ময়েল সিচুয়েশনে যখন যাবে, তখন শুক্র কোন কোন জায়গাকে দেখে? আমাদের প্যাশন, ইমোশন, প্রেম, প্রণয়, যত রকমের মেটেরিয়াল সম্পর্ক, ব্র্যান্ডেড জিনিসপত্র, সেন্ট, বিউটিফিকেশন, যত কিছু আছে, তো সব কিছুর সাথে শুক্র যুক্ত। যত কৃত্রিমতা, সব কিছুর সাথে শুক্র যুক্ত। চুলে রং করে নিলাম, বয়স কমে গেল, আমার অ্যাকচুয়াল জায়গাটা কমে গেল। তার মানে কি ভিতরে কমলো? ভিতরে তো আমার বয়স যা আছে তাই থাকবে, বাইরে থেকে দেখে মনে হবে আমার 5 বছর কমে গেছে। তার মানে আপনাকে কৃত্রিম জায়গায় নিয়ে চলে গেল। অ্যাকচুয়াল জায়গা থেকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে শুক্রের কাজ। একটা অভিনেতা কখনো সিনেমাতে একজন পুলিশ হচ্ছে, কখনো একজন ডাক্তার হচ্ছে, কখনো একজন উকিল হচ্ছে, কখনো আবার একজন চোর ডাকাতও হচ্ছে। আপনি যখন তার যেই ছবিটা দেখছেন, সেই ছবিটাকেই মনে হবে সেই লোকটি সেইটাই। এটাই হচ্ছে শুক্রের কাজ। সিনেমা একটা ইমোশনাল জায়গা। আপনি যখন দেখছেন, তখন আপনি সিনেমাটার সাথে সাথেই চলতে থাকবেন, মনে হবে আপনি ঘটনাটা পাশে দাঁড়িয়ে দেখছেন। আমি সিনেমা হলে বহু মানুষকে দেখেছি খুব দুঃখের সিনে বসে বসে কাঁদছে, বা হাসির সিনে তো হাসছে, আমরা সবাই হাসি কম বেশি, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা ঘটছে? আপনাকে একটা ফিকটিশিয়াস ওয়ার্ল্ড, শুক্র এত পাওয়ারফুল কলিযুগে যে শুক্র, রাহু, মঙ্গল, এরা 3জনই মেন চালিকা শক্তি। আপনাকে পুরো অ্যাবজর্ব করে নেবে সেখানে, আপনি বেরোতেই পারবেন না তার থেকে।
সিনেমাটার সাথে সাথে চলবে। আমি বহু লোককে দেখেছি এই তো দুটো সিন দেখেই বন্ধ করে দেবো, তারপর দেখা যাচ্ছে 4টে পর্যন্ত সে রাত্রিবেলা বসে সিনেমাটা দেখলো পুরোটা। তার মানে কি, সে কিন্তু সিনেমাটা দেখার সময় জানে যে সিনেমাটা কিন্তু একটা অবাস্তব ঘটনা, যেটাকে বহু লোক খুব কষ্ট করে একটা শিল্পের জায়গায় নিয়ে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি তো জিনিসটা অবাস্তব, তাও সে দেখছে। কনসিডারিং দ্য ফ্যাক্টস, এটাই হচ্ছে শুক্র, আপনাকে অ্যালিওর করে নিয়ে চলে যাবে, আপনি আটকাতে পারবেন না নিজেকে। শুক্র অ্যাকচুয়ালি মেল, কিন্তু শুক্র ফিমেলের কাছে গিয়ে বেশি অ্যাক্টিভ হয়, কিন্তু মেল ক্যারেক্টারে যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায় শুক্র কিন্তু অ্যাবারেটিভ সিচুয়েশন তৈরি করে, ভয়েস পর্যন্ত একটু মেলই করে দিতে পারে। এর অনেক অ্যাবারেটিভ জায়গা রয়েছে, এত জায়গা নিয়ে বলার দরকার নেই। মেন জায়গাটা আমি বলে দিলাম, এখানে এসে কি করবে, একটু ফ্যামিলি অ্যাফেকশনের জায়গাটা একটু দৃঢ় রাখার চেষ্টা করবে, সন্তানদের প্রতি একটু বেশি পরিমাণ কেয়ার করার চেষ্টা করবেন, ঠান্ডা লাগাবেন না কোনোভাবে। শুক্র ভীষণ ঠান্ডাকে অ্যাট্রাক্ট করে, এবং যেহেতু শুক্রের দ্বাদশে মঙ্গল থাকবে তো মেল্টিংও সে দ্রুত হবে, ঠান্ডা লাগার একটা প্রবণতা তৈরি থাকবে খুব বেশি। কারণ শুক্র যেদিন এ ঘর থেকে বেরোবে তার কিছুক্ষণ পরে মঙ্গলও এই ঘর থেকে বেরোবে। শুক্র তুলা রাশিতে ঢুকে যাবে, মঙ্গল চলে আসবে কন্যা রাশিতে 6 তারিখ রাতের দিকে। তো অলমোস্ট শুক্র যতক্ষণ বসে থাকবে কন্যা রাশিতে, মঙ্গল তার দ্বাদশে বসে থাকবে। শুক্র মঙ্গলের অ্যাকচুয়াল কম্বিনেশনটা দেখুন, দ্বিদ্বাদশ বা সমসপ্তম। তো সেক্ষেত্রে শুক্র কিন্তু কিছুটা মেল্টেড হবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। শুক্র থেকে 3rd হাউসে কেতু আছে এবং 9th হাউসে রাহু আছে, তো শুক্র ভীষণ কমফোর্টেবল থাকবে এখানে, যতই নিচ থাক। নিচ হওয়া মানে কিন্তু দুর্বল নয়, এটা প্রথম মনে রাখবেন। দুর্বল মানে আলাদা ব্যাপার, নিচ মানে তার যে প্রকৃতি, তার প্রকৃতির বাইরে সে কিছু কাজ করবে, এটা র্যাশনালিটি। শুক্র নিজেকে কিছুটা র্যাশনাল করার চেষ্টা করবে, কিন্তু অ্যাকচুয়ালি পারবে না। তার 9th হাউসে রাহু বসে রয়েছে এবং রাহুর নবম, উল্টো দিক থেকে গেলে পঞ্চম, তার দৃষ্টি কন্যা রাশিতে বসে রয়েছে। তো কন্যা রাশি বিং অ্যাফেক্টেড বাই রাহু, এবং সেও চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে। তারপরে শুক্র নিজেকে যতই চেষ্টা করুক র্যাশনাল হওয়ার, রাহু তাকে কিছুতেই হতে দেবে না, কারণ 9th হাউস শুক্রের ফেটকে নির্দেশ করছে, এবং ইন্টারেস্টিংলি সেটাও শুক্রের ঘর, এবং সেটা শনি থেকে 5ম স্থানে বসে রয়েছে। এবং বৃহস্পতির ট্রেন্ডও এখন প্রায় মকরের দিকে আসছে। এই মাসের যে অগস্ট মাসের শেষের দিকে প্রায় মকরের কাছাকাছিই চলে আসবে, 2 ডিগ্রির মতন চলে আসবে। তার ফলে তার দৃষ্টিটা কিন্তু এখন সেখান থেকে মানে অ্যাকচুয়ালি মিথুন এবং বৃষের একটা জাংচারে তার দৃষ্টি আছে। সেদিক থেকে মাথায় রাখবেন, এই সময়টা কোনো ট্রিকি কাজ, কোনো অসাধু কাজ যদি কোনো সুযোগ আসে, ভুলেও করবেন না। কারণ বারবার বলছি, স্যাটার্ন কিন্তু তার রুলিং নিয়ে বসে আছে। দেখছেন তো চারিদিকে কত ভুয়ো লোক ধরা পড়ছে, এই ভুয়ো সেই ভুয়ো, অসংখ্য ভুয়ো। শুধু ভাববেন না যে পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, আপনারা যারা সর্বভারতীয় বা সারা ওয়ার্ল্ডের মিডিয়া দেখেন, তারা দেখবেন এটা সারা ওয়ার্ল্ডেই কম বেশি হচ্ছে। কারণ স্যাটার্ন কোনোদিন লোকাল এফেক্ট দেয় না। আমাদের শাস্ত্রে দুটো জিনিস বলা রয়েছে, বরাহমিহির একরকম বলেছেন, আবার মহর্ষি পরাশর একরকম বলেছেন। মহর্ষি পরাশর আমাদের মকরকে ভারতবর্ষের অ্যাকচুয়ালি লগ্ন বলে গেছে, আবার বরাহমিহিরের মতে সেটা বৃষ। তো এক জায়গায় বসে রয়েছে শনি, এক জায়গায় বসে রয়েছে রাহু। যদি আমি দুটো পার্টকেই কনসিডার করি, এবং একে অপরের 5ম নবমে রয়েছে, তো রাষ্ট্রের অবস্থাও বর্তমান এই দুটো প্ল্যানেট থাকার জন্য সেটা কিন্তু খুব ফ্লারিশিং জায়গায় নেই আমরা যে রাষ্ট্রে বসবাস করি। সুতরাং প্রত্যেককেই প্রত্যেকের জন্য কোঅপারেটিভ স্টেটে যেরকমভাবে নির্দেশ আসছে সেই অনুসারেই কাজ করা উচিত। অন্যথায় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই সেটা ভালনারেবল সিচুয়েশন হতে পারে। আমি আলোচনাটা আজকে এর বেশি এগোবো না এখানে, আমি জাস্ট হস্তা নক্ষত্র সম্পর্কে বলে দিই। হস্তা নক্ষত্র কালপুরুষের 13 নম্বর নক্ষত্র। এর যে অ্যাকচুয়াল বিস্তারটা রয়েছে পুরোটাই কন্যা রাশিতে রয়েছে, 4টে চরণ এখানে কন্যা রাশিতে, এবং সেটা 160 ডিগ্রি থেকে 173 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তার করছে কালপুরুষের। হস্তা যদি কন্যা রাশিতে ধরেন তাহলে এখানে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তার আছে। এর দেবতা হচ্ছে সূর্য, অ্যাকচুয়ালি একে গভর্ন করছে। এর নাম আছে অর্ক, ভানু, বিভিন্ন রকম নাম দেওয়া রয়েছে।
মানে গভর্নিং, চন্দ্রের নক্ষত্র গভর্নিং প্ল্যানেট যে আছে সে হচ্ছে সূর্য, যেটা একটু আগে আপনাদের বলছিলাম। সেই জন্য হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র হওয়া সত্ত্বেও তার মধ্যে র্যাশনালিটি আছে। সে র্যাশনাল, সে স্রোতের ভেসে যায় না কখনো। অ্যাকচুয়ালি এর গণ যেটা, সেটা দেবগণ, কিন্তু এর যে জাতি সেটা বৈশ্য জাতি আছে, ফলে ট্রেডের সাথে যুক্ত। আমি হস্তা নক্ষত্রের মেজরিটি মানুষকে জীবনে কখনো না কখনো ব্যবসার সাথে, শনি যদি একটু বেটার পজিশনে থাকে, দশা যদি একটু বেটার হয়, ব্যবসা সে জীবনে কখনো না কখনো করেছে এবং সামান্য হলেও লাভের মূলধন সে পেয়েছে, মুখ দেখতে পেরেছে। ট্রেড বার্টার এগুলোর সাথে যুক্ত থাকে মুখ্যত। এর আত্মার কারক গ্রহ রবি আছে, মানে সোল আছে এখানে, এবং মাতাও যুক্ত রয়েছে, তো এখান থেকে সৃষ্টি যুক্ত আছে। রবি এবং চন্দ্র যেখানে একসাথে গভর্ন করছে, সেখানের সাথে সৃষ্টি যুক্ত আছে, নতুন জেনারেশনের যুক্তি আছে। এর যে ব্রহ্মা, আমাদের পরম পিতা ব্রহ্মা এখানে যুক্ত রয়েছে প্রধান দেবতা হিসেবে। তো ব্রহ্মা মানে সৃষ্টির কারক, এখান থেকে নতুন ব্লসম হয়, নতুন কিছু সৃষ্টি হয় এই নক্ষত্র থেকে। এই নক্ষত্র অ্যাকচুয়ালি একটা 5 স্টার কনস্টেলিয়েশন, 5টা তারা একসাথে মিলে এই নক্ষত্রটা তৈরি করছে, যেটাকে আমরা নক্ষত্রপুঞ্জ বলছি। এবং হস্তা নাম থেকেই বুঝতে পাচ্ছেন, হস্তা মানে হচ্ছে হাত। এই নক্ষত্রের 5টা নক্ষত্রকে যদি আপনি কাল্পনিক রেখা দিয়ে যোগ করেন, তাহলে সেটা একটা হাতের আকৃতি তৈরি করবে। তো হাত মানে হচ্ছে কর্ম, অ্যাকচুয়ালি কার্মিক জায়গা। তো এই নক্ষত্রের জাতি দেখুন বৈশ্য, তো আলটিমেটলি আপনাকে কর্ম করতে হবে, কর্মের মাধ্যমেই আপনার অর্থ আসবে। বুধ নিজেই ট্রেড অ্যান্ড বার্টারের সাথে যুক্ত, যে কোনো রকম ব্যবসা বাণিজ্য। তো সেই হিসাবেও কিন্তু এই নক্ষত্র অত্যন্ত শুভ ফল দেয়। এই নক্ষত্রের যে প্রকৃতি রয়েছে, এই প্রকৃতির মধ্যে কিন্তু অগ্নি রূপ আছে। অর্থাৎ এই নক্ষত্র একেবারে সফট ভাববেন না, যেটা আমি বারবার বলছিলাম যে 12 এবং 13 নম্বর নক্ষত্রের মধ্যে কিন্তু অদ্ভুত মিল আছে। 12 তো নিজে রবি, রবি এটাকেও অ্যাম্বিয়েন্সে করে রেখেছে, এর প্রধান দেবতা হিসাবে বসে রয়েছে, মানে ডেমিগডস হিসাবে। হ্যাঁ, মেন চালক শক্তি হিসাবে তো ব্রহ্মদেব রয়েছেন এখানে, কিন্তু ডেমিগডস হিসাবে কিন্তু এখানে রবি রয়ে গেছে। তো তার ফলে এই নক্ষত্রের মধ্যে র্যাশনালিটির জায়গাটা মারাত্মকভাবে রয়েছে। ইর্যাশনাল নক্ষত্র নয় এটি। যে অ্যানিমেলের সাথে যুক্ত রয়েছে সেটা হচ্ছে মহিষ, মানে পরিষ্কার ভাষায় বুঝুন, মহিষও আমাদের প্রতিপালকের সাথে যুক্ত, আমাদের ফস্টার করে, আমাদের লুক আফটার করে। কিন্তু মহিষ যে দুধ দেয়, সেই দুধ কি হয়, সেই দুধ ভেরি হার্ড টু ডাইজেস্ট, একটু ভারী। অনেকে যারা খুব কায়িক শ্রম না করে, তাদের অনেক সময় বলা হয় যে আপনারা এই দুধ খাবেন না, বা তাতে শরীরে ফ্যাট বা এই জাতীয় জিনিস তৈরি হতে পারে। তার মানেটাই বলছে যে এই প্রকৃতির মানুষকে খুব লাইটলি নেবেন না। অ্যাকচুয়ালি একে আপনি হজম করতে পারবেন না যদি আপনার মধ্যে সেই ক্ষমতা না থাকে। একেবারেই মানে খুব দৃঢ়চেতা নক্ষত্র চন্দ্রের নক্ষত্রের মধ্যে। রোহিণী নক্ষত্র যতই সেরা নক্ষত্র থাক, কিন্তু এই নক্ষত্রের দৃঢ়তা অত্যন্ত বেশি, কারণ রাজার ঘরের একেবারে কাছে থাকা নক্ষত্র। রবি এবং বুধ সবসময় একসাথে সাথে চলে। অনেকে বলে না বুধাদিত্য যোগ আছে, মুখ আছে, তো 10টা ছক খুললেন 8টা ছকেই বুধাদিত্য আছে কোনো না কোনো। এবার বলবে যে শুক্রের ঘরে থাকলে হবে না, তারপরে কি শনির ঘরে থাকলে হবে না, সব বিভিন্ন বিভিন্ন থিওরি আছে এসব জায়গায়। তো যাই হোক, এই পোষণ দেয়, অ্যাকচুয়ালি পোষণ দেয়, মানুষকে খাওয়ায়, এবং কিন্তু এর খাওয়া হজম করা কঠিন। হ্যাঁ, অর্থাৎ এর সাথে আপনি সবসময় সক্ষতা বানিয়ে রাখবেন। এর যদি আপনি অ্যান্টি হয়ে যান, এ কিন্তু রৌদ্র মূর্তি ধারণ করে নিতে পারে, এর সাথে আপনি লড়াই করে পারবেন না। যে পাখি এর সাথে অ্যাসোসিয়েটেড আছে সে হচ্ছে শকুন। শকুন ভাবুন কত ওপরে থাকে, গির্দ বলে হিন্দিতে, কত ওপরে থাকে এবং নোংরা জায়গায় থাকে, যেখানে কোনো মৃত পশু বা যেখানে পড়ে আছে অনেক দিন ধরে, অত ওপর থেকে বুঝতে পারে, দেখতে পায়। অর্থাৎ এর দৃষ্টি মারাত্মক, মানে শোন দৃষ্টি যাকে বলা যায়। তো সেই দৃষ্টি দ্বারা সে সেটাকে দেখে নিতে পারবে এবং সেটাকে গ্র্যাব করে নিতে পারবে 1 সেকেন্ডে।
এর মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে। কিন্তু কোথা থেকে গ্র্যাব করবে? খারাপ জায়গা থেকেও ভালো জিনিসটা, মানে ভালো মানে শকুনের পক্ষে যেটা ভালো, এখানে তো বোঝানো রয়েছে অনেক। তো সেই হিসাবে এই খারাপ জায়গা থেকেও ভালো জিনিসটাকে তুলে নিয়ে চলে আসতে পারবে। এর মধ্যে সেই কোয়ালিটি আছে এবং চোখের নিমেষে কাজটা করে বেরিয়ে যাবে। তাকে কেউ করতে পারবে না, ট্র্যাক করতে পারবে না সহজে। যে গাছ যুক্ত আছে, বৃক্ষ জৈকা গাছ বলা হয়, ফল হয়, আমরা সুগন্ধি ফল ব্যবহার করি, সেই ফল দেওয়া হয়। এই নক্ষত্রের সাথে যে শব্দ, অর্থাৎ আমাদের বৈদিক যে শব্দ থাকে, যে শব্দ মুখ্যত যুক্ত থাকে, সেটা হচ্ছে স্ন প্রত্যয়। স্ন, যজ্ঞ প্লাস স্ন, যজ্ঞ, স্ন প্রত্যয়ের সাথে যুক্ত রয়েছে। এর সাথে সা যুক্ত রয়েছে, প যুক্ত রয়েছে এবং ইয়া, এই চারটে শব্দ এর সাথে যুক্ত। আপনারা ভাববেন এই শব্দ দিয়ে কি হবে? এই শব্দে যে নক্ষত্রে জন্ম সেই অনুসারে যদি কারোর নমেনক্লেচার হয়, তাহলে সেই নক্ষত্র বুস্ট আপ হয়। এই নক্ষত্রের যেটা বীজ মন্ত্র আছে সেটা হচ্ছে শ্রম। দন্তের শয়, ময়, রফলা, ময় হসন্ত, শ্রম, ওম শ্রম। কেউ যদি এই মন্ত্র 27 বার বা 108টা নবাংশ 108 বার পাঠ করতে পারে অ্যাট এ স্ট্রেচ, তাহলে কিন্তু তার পক্ষে মঙ্গলদায়ী হয়। এর একটা নর্মাল নোমেনক্লেচার আপনাদের বলে দিই। এরা নর্মালি খুব বলিষ্ঠ হয়, শক্ত সামর্থ্য হয়, উচ্চতাও মাঝারি থেকে ওপরের দিকে উচ্চতা হয়। অধিকাংশর ক্ষেত্রেই দেখবেন উচ্চতাটা বেশিই হয়। এরা সমাজের পক্ষে অত্যন্ত অত্যন্ত লাভদায়ী মানুষ। কারণ বুঝতেই পারছেন, রাজা ঘোষণা করছে, ঘোষণাটা কি হবে? জনস্বার্থে হবে। তো তার নক্ষত্র সেই ঘরের নক্ষত্র, সুতরাং জনস্বার্থেই সে কাজ করতে সবসময় প্রস্তুত থাকে। সে মানে ভালো সার্ভিসম্যান হয় এক্ষেত্রে। এরা কোনো ওই অতিরিক্ত রকম একটা মানে পোশাকিভাবে সাজা বা আড়ম্বর প্রিয়তা এরা পছন্দ করে না, কারণ র্যাশনাল। আমার বক্তব্য আমি বলবো, সেখানে আমাকে একটা সেই সঙের মতন অদ্ভুত সেজে ঠেজে আসার কি প্রয়োজন আছে? নেসেসিটি কি আছে সেখানে? আমার যদি সাজাটা মেন উদ্দেশ্য হয় যে আমি কোনো বিউটি কন্টেস্টে এসেছি আমার সেজে, তাহলে ঠিক আছে। তো সেই হিসাবে এরা র্যাশনালিটিকে পছন্দ করে। দ্যাট ইজ ওয়াই শুক্র এখানে আনইজি ফিল করে। রবি কখনো কোনো আড়ম্বরে পছন্দ করে না। রবির দাপটটাই আলাদা থাকে। রবির লোকের সাথে আপনি চোখ রেখে কথা বলতে পারবেন না কখনো। রবির লোক যদি চোখ একবার, কারণ ও চোখ দিয়ে কাজ করে অভ্যস্ত। মঙ্গলের চোখ যেরকম হিংস্র হয়, কিন্তু রবির চোখ হয় শান্ত, কিন্তু চোখ মারাত্মক প্রখর। তো আই কন্ট্যাক্ট করে কথা বলাটা খুব মুশকিল হয় রবির লোকের সাথে। এরা সবসময় সোসাইটিতে যত রকম বিপদ আপদ হয় সেখানে নিজেকে আত্মনিয়োগ করতে সবসময় ডেভোট থাকে। তারা খুব অর্ডারফুল হয়, খুব টাইম বাউন্ড হয়, হতেই হবে, কারণ সেকেন্ড হাউস মানে তার সম্পূর্ণ শক্তি, রবির টোটাল স্ট্রেংথ। তো রবি কোনোদিন দেখেছেন সূর্য আকাশে হয়তো মেঘ আছে বলে দেখতে পেলেন না, কোনোদিন হয়তো 8টার সময় উঠলো, কোনোদিন উঠলোই না। তার মানে এটা নয় যে সূর্য ওঠেনি, সূর্য নির্দিষ্ট সময় উঠে গেছে। তো রবির যারা লোক হয় তারা প্রচণ্ড টাইম বাউন্ড হয়। তারা কোনোদিন সময়ের আগে চলে আসবে 1 মিনিট, কিন্তু সময় তারা এপার ওপার হবে না। তো এই নক্ষত্রের মধ্যে সেই গুণ আছে, কারণ রবির কারকতা রয়েছে। তো অর্ডারফুল হয়, ডিসিপ্লিন হয়, কিন্তু অসম্ভব স্বাধীন চেতা হয়। এরা কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করতে পারে না। দ্যাট ইজ ওয়াই এদের সাংসারিক জীবনে একটু অশান্তি হয়। আপনি হয়তো বলতে পারেন 7th হাউস তো মীন রাশি, বৃহস্পতির ঘর, শুক্রতুঙ্গ হয় সেখানে গিয়ে। হলেও আমি দেখেছি বৃহস্পতি যদি জন্মছকে বা নবাংশে খুব ভালো পোস্টেড না হয় এবং বিপরীত দিকে তার স্পাউসেরও যদি হরোস্কোপ বেটার না হয়, তাহলে কিন্তু এদের এই স্বাধীন চেতা মনোবৃত্তির জন্য অশান্তির সৃষ্টি হয়। অর্থাৎ এরা কম্প্রোমাইজ কখনো করবে না, কোনো অবস্থাতে করবে না। এরা ভীষণ সৎ হয়, এরা খুব কর্মমুখী হয়, কারণ হাত বুঝতেই পারছেন, হাত মানেই সে কর্ম করবে, কর্মের প্রতীক সেটা। তো হার্ড লেবারের হয় তারা। তারা ফাঁকি পছন্দ করে না। যতটা কাজ তাকে ডেপিউট করা হয় সেই কাজ তারা অত্যন্ত বলিষ্ঠতার সাথে করবার চেষ্টা করে।
এই নক্ষত্রের প্রকৃতি শুক্রের সাথে একেবারেই মেলে না, কারণ শুক্রের সম্পূর্ণ বিপরীত গুণযুক্ত। এটাও ওয়ান অফ দ্য কজেস যে এখানে শুক্র এসে নিচ হয়। ভালো থাকবেন প্রত্যেকে। সময়টা এই মাসের যে মাস আসতে চলেছে, আগামী পরশু দিনের পরের দিন থেকে যে মাস আসতে চলেছে, অগাস্টের তার থার্ড উইক থেকে, যখন বৃহস্পতি মোটামুটি 3 ডিগ্রির নিচে নেমে আসবে, তখন থেকে সময়টা পরবর্তী 2 মাসের জন্য একটু বেশি নেগেটিভ থাকবে। সেটা আপনারা আপনাদের জীবন দিয়ে এক্সপিরিয়েন্স করবেন। আমাকে অনেক লোক প্রশ্ন করে বলে, আপনি এত নেগেটিভ কথা বলেন। এবার কারোর যদি পজিটিভ শুনতে ভালো লাগে সে শুনতে পারে। সিরিয়াল হয় অনেক কিছু, সেগুলো দেখবেন, কমিক সিনেমা। আমি তো এখানে সিরিয়াল করতে বসিনি, আর কারোর মন পছন্দ কথা বলা আমার অভ্যাস নয়। আমি যেটা বলা সেটাই বলবো। আপনি শুনছেন কেন? আপনাকে কে শুনতে বলেছে? আপনি আপনার ডেটা খরচ করে, সময় নষ্ট করে আমার এই বকবকানি শুনছেন কেন? বন্ধ করে রাখুন। আর আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার যতটুকু ঈশ্বর প্রদত্ত জ্ঞান আছে ততটুকু দ্বারাই আমি চালিত হই। জ্ঞান যদি দিতে হয় তাহলে সেটা দেওয়ার মতনও যোগ্যতা অর্জন করুন। অত বড় আইজ্যাক নিউটন, যে অন্তত পদার্থবিদ্যার সমস্ত সেকশনেই কিছু না কিছু কাজ করেছে, তারপরেও লাস্টে বলে গেছে অনন্ত নুড়ির বেলায় একটি নুড়ি করাতে সমর্থ হয়েছি। তা আমি তো তার মলমূত্রের সমতুল্যরও মানে কোটি ভাগের 1 ভাগও নই। তা সত্ত্বেও বলছি, কাউকে যদি পরামর্শ দিতে চান তাহলে সেটা ফোন করছে, আমি অফিসে বসে আছি, তখন আমাকে বলছে আপনি এসব কথা বলেন কেন? আরে বাবা, আমি কি কথা বলবো? আমার কি ফান্ডামেন্টাল রাইটস আছে? আর্টিকেল 19 সাব-আর্টিকেল 1-এ আমাকে কথা বলার অধিকার দিয়েছে। আমি যদি কোনো রাষ্ট্রবিরোধী, কোনো অসৎ কথা, কোনো উল্টোপাল্টা কথা না বলি, আমার বক্তব্যকে কে আটকাতে পারবে? কারোর ক্ষমতা আছে? ভারতবর্ষের আমি একজন পার্মানেন্ট নাগরিক। আমি কোনো অসাধু কাজ করছি না। আপনার শুনতে ভালো লাগবে না, শুনবেন না। যারা সিরিয়াল করে তাদের জিনিস দেখুন, মনোরঞ্জনকারী, ভালো লাগবে, সুন্দর শব্দ দিয়ে বেশ আপনাদের ক্ষেত্রে অনেকটা মনোরঞ্জনকারী হবে, হ্যাঁ, বা নাটক, এগুলো দেখুন। আমার বক্তব্য শুনতে হবে না। ভালো থাকবেন প্রত্যেকে। আমার কাজ সঠিকটা বলা, নেওয়া না নেওয়াটা আপনার উপরে নির্ভর করে। আর জ্ঞান দেওয়ার জন্য মিনিমাম যোগ্যতা অ্যাচিভ করুন, মিনিমাম। না হলে দেবেন না সেটা। আপনারা বোঝেন না যে নিজেরাই হাস্য সম্পদ হয়ে যান? আমাকে যে সমস্ত লোক আছে, আমার কিছু লোকও আছে, তারা আমাকে যে সমস্ত কথা বলে, আমি তাদের বলি যে আপনারা কিছু লিখবেন না উল্টোপাল্টা কারোর সম্পর্কে। যে যা বলছে সে বলুক, আমি তো দেখিও না কোনো দিন ওসব। আমাকে কোনো দিন দেখেছেন আমি কোনো দিন কোনো উত্তর দিয়েছি? খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। কেউ যদি ফোন না করে বলে, আমি উত্তর দিই না কখনো। তো প্রত্যেকেই তার লিমিটেশনটা বুঝুন। আমাকে কন্ট্রোল করতে পারবেন না। তো সেই হিসাবে কন্ট্রোলার একজনই আছে এই মহাবিশ্বে। কন্ট্রোল সেই শুধু করতে পারে সবাইকে, আর কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না। আমি যে কথাটা বলছি সেটা দয়া করে শুনবেন যদি মনে করেন। সেটা হচ্ছে, অগাস্ট মাসের থার্ড উইকের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর মাসের 26 তারিখ পর্যন্ত সময়টা খুব সাবধানে থাকবেন। যে যার রেসপেক্টে ব্যাপারটা বুঝেন, এই সময়টা একটু নেগেটিভ আছে। ভয় পাওয়ার কিছু নেই, কোনো অ্যাপ্রিহেনশনের কিছু নেই। বলে দেওয়া মানে সচেতন হয়ে যাওয়া, সেই জায়গাটা থেকে নিজেকে একটু সামলে চলবেন, তাহলে এই ব্যাপারটা কিছু নয়। যা যা গাইডলাইন্স আছে সেগুলো মেনে চলবেন। ভালো থাকবেন।